আজকে আমরা বিশেষ অতিথির কাছ থেকে শুনবো পুলক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা পেয়ে গেছি তাকে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় সুরকার শ্রী সুপর্ণকান্তি ঘোষ। দাদা নমস্কার আপনাকে। নমস্কার সমস্ত শ্রোতাদের। আমি আমার নমস্কার প্রণাম জানাই, যারা বয়স্ক শুনছেন তাদেরকেও জানাই। খুব ভালো লাগছে আকাশবাণী থেকে যে পুলক কাকাকে, আমি পুলক কাকাই বলছি, পুলক বন্দ্যোপাধ্যায় বলাটা কষ্টকর কেন, একদম জন্ম থেকেই আমি তাকে, আমাকে জন্মাতে দেখেছেন এবং আমার জন্মের আগে থেকেই আমাদের বাড়ির সাথেই তার সম্পর্ক, আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল এবং পুলক কাকার সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। এবং আমার জীবনে, আমি সুপর্ণকান্তি ঘোষের জীবনে পুলক বন্দ্যোপাধ্যায় একটা ধ্রুবতারা হয়ে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে। তার কারণ হচ্ছে আমার জীবনের প্রথম গান, যে গান দিয়ে আমার পথ চলা সুরকার হিসেবে, সে গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আমাদের পুলক কাকা সে গান সর্বজন শ্রুত, পৃথিবীর সব জায়গায় সব বাঙালিরা জানেন সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সেই গান। তো সেই দিয়ে শুরু, তারপর বহু গান, আমার সব থেকে বেশি গান পুলক কাকাই লিখেছেন এবং হি ওয়াজ এ জিনিয়াস। এবং কন্টেম্পোরারি টপিকের ওপর পুলক কাকার মতো লেখা বাংলা গানে দ্বিতীয় তার জুড়ি ছিল না কেউ। যে কোনো টপিক যেটা কারেন্ট চলছে তার ওপর গান লিখে ফেলা পুলক কাকার সত্যি কোনো তুলনা হয় না। বহু বহু গান আজ মনে পড়ছে আপনারা যখন করছেন। সে আমার ছোট বোন করেছি, তারপরে তো একটা ঐতিহাসিক অ্যালবাম পুরো পুলক কাকার এবং আমার মান্না দেকে নিয়ে, সেটা হচ্ছে সারা জীবনের গান, জন্ম থেকে মৃত্যু। তার প্রতিটি গান আজও বাঙালিরা শোনে সারা পৃথিবীময়। সেই মা মাগো মা আমি এলাম তোমার কোলে, দ্বিতীয় গান হাঁটি হাঁটি পা পা, প্রত্যেকটি গান মাঝ রাতে ঘুম ভেঙে যায়, আমি রাজি রাখো বাজি, এসো যৌবন এসো হে, তুমি আর আমি আর আমাদের সন্তান, আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। এই পুলক কাকা ছাড়া কেউ লিখতে পারতো না আমার মনে হয় না। এই যে সাবজেক্ট এর ওপর লেখা, হি ওয়াজ আনপ্যারালাল। বলুন আর কি। হ্যাঁ, আমার যেটা জিজ্ঞেস করার যে আপনি তো ছোটবেলা থেকে যখন মানে আপনি বাবার সঙ্গে যখন মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন তখন থেকে আপনি মিউজিক অ্যারেঞ্জার না, আমি রিদম অ্যারেঞ্জার। মিউজিক অ্যারেঞ্জার সব তাবড় লোকেরা অ্যারেঞ্জ করতেন। অলোকনাথ দে, ভি বলসারা এনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, শৈলেন মুখার্জি এনারা সকলে বাবার অ্যারেঞ্জমেন্ট করতেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আপনি তো সেই সময় থেকেই এদের গান শুনছেন, মানে আপনার বাবা যে গানে সুর করছেন এরা লিখছেন, মানে কালজয়ী সে গানগুলো। সেই গানগুলো মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নচিকেতা ঘোষের সুরে আমরা অসংখ্য গান পেয়েছি। সেই গানগুলোর একটা নির্দিষ্ট ধরন ছিল। আপনি যখন করলেন স্বাভাবিকভাবেই সময়ের ব্যবধান এবং বাকি আরো আপনি সুর করছেন সেগুলো, এবং সেই গানগুলো তখন তার লিরিকের ধরনটা বদলে গেল, মানে সেটা একটু একটু গীতি কবিতামূলক গান হলো সেগুলো। আপনি যে গানগুলোর কথা বললেন তার মধ্যে একটু একটা ঘটনাক্রম রয়েছে তার মধ্যে। আপনি ছোটবেলায় যে গান শুনেছেন এদের লেখা, আপনার বাবার সুর করা, সেই গান যখন শুনতেন তখন থেকে কি কোথাও, মানে তখন কি কোথাও মনে এরকম একটা ভাবনা ছিল যে এই গানগুলো বা এই ধরনের গান বা এদের গানে যদি আমি কখনো কাজ করতে পারি, সুর করতে পারি, এমন কোনো ভাবনা কি আপনার ছিল? আসলে বলি আপনাকে একটা কথা, এটা আমি বলিনি, খুব মজার কথা। বাবা বেঁচে তখনও হঠাৎ ললিতা ধর চৌধুরীর জন্য দুটো গান আমাকে করার কথা হলো।
ললিতা ধর চৌধুরী আমাকে বললো যে তুই আমার জন্য দুটো গান করে দিবি। মিহির ধর চৌধুরী, ললিতা ধর চৌধুরী হাজবেন্ড এসে বলল কোথা তুই করে দে না, নসিদা কে আর বলে কি করছেন না নসিদা আর গান, মানে ললিতার জন্য, তুই যদি করিস। তো আমি হ্যাঁ করবো, সাহস করে হ্যাঁ করবো বললাম। বাবাকে বলা হয়নি, বাবা কিভাবে রিয়াক্ট করবে তো জানি না। বাইরের ঘরে পুলক কাকা এসেছেন, রে তুই কি গান করবি বলতো, বলে টুকটুক করে কি লিখেছিলেন মনে নেই, সে গান হয়ও নি। আর বাবা এবার বেরিয়ে এলো, কি ব্যাপার পুলক তুমি কি করছো? বললো আমি একটু খোকা সুর করছে, আমি একটু লিখছি নচু। তো বললো যে বাহ, তুমি কি আমার এগেনস্টে কনস্পিরেসি করছো? বলে টলে গৌরী কাকে বললো ফোনে, আমার মনে আছে যে জানিস পুলক খোকাকে নিয়ে আমার আর তোর বিরুদ্ধে কনস্পিরেসি করছে। এরকম মজাদার মানুষ ছিলেন পুলক কাকা, নীল রক্তের গীতিকার ছিলেন, ব্লু ব্লাডেড পার্সন, জমিদার ফ্যামিলির ছেলে। যেমন সুন্দর সুপুরুষ দেখতে, তেমনি তার এরা কি সুন্দর, ছোটবেলা থেকে দেখেছি হাত গোটানো পাঞ্জাবি ধুতি, পরবর্তীকালে পায়জামা মতো পরতেন, এবং যেমন রং গায়ের তেমনি সুন্দর তার মিষ্টি কথা বলা, কোনোদিন চেঁচিয়ে কথা বলতে দেখিনি। আর হীরের আংটি পরতেন হাতে, সে সাংঘাতিক, এরা অন্য মেজাজে। পুলকার বাড়িতে ততদিন যাইনি, বাবা মারা যাওয়ার পর গেছিলাম, এবং গিয়ে দেখলাম যে রাজবাড়ির মতো দুর্গা দালান রয়েছে সেখানে, এবং কাকিমা মানে পুলক কাকার স্ত্রী বললেন যে তোমার মা এখানে খেলতে আসছেন। শালকের রামধাং রোড, শ্রীরামধাং রোড বোধহয়, শালকিয়া হাউস। পুলক কাকার বাড়িতে যেদিন যাব বললাম, সেদিন আমি তোমার ঠিকানা কি বলবো, বললো কিছু বলতে হয় না, আরো স্টেশনে নেবে, কিছু রিক্সা ফিক্সা বলবি উঠে, শালকিয়া হাউস যাব। শালকিয়া হাউস বললেই পুলক কাকার বাড়ি চলে যাবে। সে বিশাল মহলা বাড়ি, এবং মানুষটা এত নিষ্ঠাবান ছিলেন এবং মাতৃভক্ত, যার জন্য মায়ের ওপর গান পুলক কাকার হাতে থেকে যে লেখা থেকে যেগুলো বেরিয়েছে সাংঘাতিক। একসঙ্গে বেরোচ্ছি, সে দেখেছি মায়ের ছবিতে প্রণাম অনেকক্ষণ ধরে করা, নেবে দুর্গা দালানের প্রণাম করে বেরোনো, খুব মজাদার লোক ছিল পুলক, মানে শিকড়ের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব লোক তখনকার দিনের মানুষদের থেকে দেখেই বড় হয়েছি, তো ফলে আমাদের মধ্যে উই হ্যাভ ইমবাইবড, একদম একদম আমরা ইমবাইব করেছি ওই সমস্ত ভ্যালুস গুলো। এখনকার দিনে কে মা কে বান্ধবী কিছু বোঝা যায় না, কি করছে কে হিসেব মেলাতে পারি না। দাদা আপনাকে একটু জিজ্ঞেস করি, এই যে প্রথম যে গান আপনার, যেটা এই সে আমার ছোট বোন, এই গান যখন হয় বা এর পরবর্তীতে ওই যে আপনি সারা জীবনের গান, হ্যাঁ, এই গানগুলির কোনো একটি মানে এটা শুরুর দিকে অনেকেই তো মান্না দেখে বলেছিলেন যে এত কম বয়সী নতুন ছেলেকে দিয়ে কাজ করাচ্ছেন, পোলাপানের কাজ নয়, আপনি কেন দিচ্ছেন। এবং পুলক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সে কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মান্না দে তখন হি ওয়াজ দ্য টপ সেলার অফ বেঙ্গলি মডার্ন সং, এবং একটা ওই রেকর্ড মানে ঘরে ঘরে পৌঁছে যেত, আপনি ভাবুন। মানে কি সাংঘাতিক ভাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, বা মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, বা তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, বাবার সুর করা সব গান বলছি, বা আকাশ পানে চেয়েছি সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়, অরুন্ধতী সাথী সপ্ত ঋষির খেলা দেখেছি, চাঁদ দেখতে গিয়ে শুধু তোমায় দেখে ফেলে। এইসব গান তো পুলক কাকার পর হিট। সেই শিল্পী যখন ঠিক করলেন একটা পোলাপানের গান করবে 16-17 বছর বয়সে, সবাই বাধা একটুখানি কিঞ্চিত বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে ও বাচ্চা ছেলে ও কি গান করবে, তো বাজনা বাজাতো দেখেছি নসিব রেকর্ডিং এ,
ও কি সুর করতে পারবে, এরকম একটা সন্দেহ প্রকাশ করেছে। হুম হুম। আচ্ছা, এই গান হিট হওয়ার পর পুলকবাবুর সঙ্গে আপনার মানে তারপর ওনার রিয়াকশন কেমন ছিল আপনার সঙ্গে? রিয়াকশন ভীষণ ভালো ছিল। খালি বলল, কি রে খাওয়াবি কবে, খাওয়াবি কবে তুই? আমি কি খাবে বলো, চলো। তারপর তো অনেক রকম মানে কি হয়, সন্তান যখন 16-17 বছর বয়স হয়ে যায় তখন বন্ধু হয়ে যায়। একদম একদম। আর পুলক কাকা ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন, ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন। পুলক কাকা ভীষণ মাইডিয়ার মানুষ ছিলেন। যখন বাবার সম্বন্ধে একটা ইন্টারভিউ মতো হয়েছিল, তখন তো এত রেডিও চ্যানেল ছিল না। হুম হুম। সে আমাকে বললো, তুই চলে আয় অফিসে, আমি ডালহাউসিতে ছিলাম, বললো চলে আয় এখানে এই কেসি দাসের কাছে। কেসি দাসে গেলাম, দুজনে মিলে লুচি ডাল ফাল খেয়ে বললো, চল তোকে বসে বসে ইন্টারভিউ দেবো। আমি একটা ছোট হাতের টেপ রেকর্ডার নিয়ে গেছিলাম, ক্যাসেট, তখন সিডি আসেনি। তো গিয়ে একটা কোথায় গলির মধ্যে একটা, দেখেছেন আপনারা ওই একটা লস্যি ফস্যি বিক্রি হয় কেসি দাসের থেকে একটু আগে, গলির মধ্যে গিয়ে কাকে ভদ্রলোক বললেন, আরে পুলক দা আসুন আসুন। বললাম, আমি একটু একটা ইন্টারভিউ দেবো নচিবাবুর ওপর, ছেলে এসছে। বসে একটা গান সম্বন্ধে বললেন, আমি অবাক হয়ে গেলাম। সেই গানটা বললে, আমাকে বললো, জানিস খোকা, আমি লিখেছি একটা অন্য ছন্দে, মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি, এই ছন্দে লিখেছি। সেটা নচিবাবু যে ভেঙে এরকম ভাবে স্ক্যানিং করা যায়, এটা আমি মানে কল্পনাই করতে পারিনি। কারণ মেঘলা ভাঙা রোদ উঠেছে লাগছে ভারী মিষ্টি, এই স্ক্যানিং এ করলেন এবং পুরো গানটা সেভাবে করলেন। সুপার সুপার হিট গান, জানেন আপনারা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। তো এইসব বাবা করতেন, এদের সাথে জমতো ভীষণ ভালো পুলক কাকার সাথে। ওই টিউনিংটা সাংঘাতিক ছিল। একদম একটা স্মৃতি বলবো। হ্যাঁ বলুন বলুন। একদম ছোটবেলাকার স্মৃতি, মানে তখন হাফ প্যান্ট তো বোধহয় পরি না, আচ্ছা আচ্ছা, ওই রকমই কিছু একটা পরি। তো তেতলার ঘরে বাবা গান করছেন, বাবা বলো, কিচ্ছু হচ্ছে না পুলক, তোমার লেখা কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা যাই হোক, আপনি চান টান করে আসুন, আমি তো খেয়ে দিয়ে এসছি, আমার কোনো অসুবিধে নেই। আমাদের ছাতের ঘরে, গানের ঘর, সে কার্পেটে পুলকা প্রায় শুয়েই পড়েছেন এবং আস্তে আস্তে গরম গ্রীষ্মকাল পাঞ্জাবিটি খুলে রেখে দিয়েছেন। রেখে গেঞ্জি পরতেন হাতওয়ালা, মানে একরকম গেঞ্জি হয় না, স্যান্ডো নয়, ফতুয়ার মতো, সেই রকম গেঞ্জি এটা পরে ওই রকম ফর্সা লোক, লাল হয়ে গেছে গরমে, এপাশ ওপাশ ফিরছেন, আর আমি বসে আছি চুপটি করে। বাবা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে এলেন। কি গান হলো জানেন তৈরি? বলুন। আমি যখন পুতুল নিয়ে খেলি, তুমি বলো পড়ো পড়ো পড়ো, এসব কথা থাকে না তো মনে, যখন মাগো ভাইকে আদর করো। সন্ধ্যেবেলায় গান শেষ হলো, নির্মলা পিসির গান। নির্মলা পিসি এলো, সে ডেকে গান তোলানো হলো, অনেক ঘটনা, সে কি আর বলবো। মানে এই গান কি তখন এই যে আপনি সামনে বসেছিলেন, এই আমার সামনে তৈরি? হ্যাঁ, আমার সামনে তৈরি। প্রকারে সাংঘাতিক সাংঘাতিক লেখা আছে, আমি মানে পরপর বলে যেতে পারি, আমার খুব প্রিয় লেখা সেগুলো। যেমন খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, স্ত্রী ছবিতে, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মনও পড়াও, তোমাদের কোনটা আসল কোনটা নকল তোমরা নিজেই জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। স্ত্রী ছবিতে, স্ত্রী ছবিতে সৌমিত্রবাবুর মুখে, মানে অতুলনীয়, মানে তুলনা করা যায় না কি লেখা। একটা ঘটনা, হ্যাঁ বলুন। একটা ঘটনা, যখন পুলক বন্দ্যোপাধ্যায় ওই 10 বছরের বংশী মুচির ছেলে লিখে মান্না দেকে প্রথম দেখান, কোথায় পেলেন এই ঘটনা? এই আমাদের তো আসলে একটু ঘাটাঘাটি করতেই হয়। তখন তো মান্না দে লিখেছেন গানটা, তখন বিপি সিং প্রধানমন্ত্রী, আর সেই মন্ডল কমিশনের রিপোর্ট বেরিয়েছে, সে গায়ে আগুন দিচ্ছে, সে সাংঘাতিক ব্যাপার হচ্ছে, সারা দেশময় আগুন জ্বলছে, এই ওবিসি টবিসি নিয়ে ঝামেলা টামেলা হচ্ছে। উনি কোদাই কানালে ছিলেন, কোদাই কানালে সমুদ্রের ধারে বসে লিখে ফেলেছেন, 10 বছরের বংশী মুচির ছেলে,
বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। খুব খুশি হয়েছেন লিখে সোজা ওখান থেকে তখনকার দিনের বম্বে গিয়ে মান্না দেখে ফোন করেছেন। শুনতে পাচ্ছেন কথা আমার? একদম একদম, আমরা নিবিষ্ট মনে শুনছি। আচ্ছা, মান্না দেখে ফোন করেছেন, মানাও আমি বম্বেতে এসছি, একটা দারুণ গান লিখে ফেলেছি, এটা কিন্তু আপনি সুর করবেন এবং এই গানটা হিট করবেই। আমাকে বললেন দারুণ খবর, চলে আসুন, আজকে খাবেন দুপুর বেলায়। উনি যেরকম অমায়িক লোক, তো পুলক কাকা আনন্দান মান্নাদের বাড়ি বম্বেতে ভিলা পার্লে, সেখানে গেছেন, গিয়ে বলে বসুন গানের ঘরে বসুন, আন্টিকে ডেকেছেন যে সুলু পুলকবাবু এসে গেছেন, চা ফা দাও আমাদের, তো দুপুরে খাবেন। বসে সে কথা হতে হতে বললেন কি লিখেছেন বলুন। পকেট থেকে কাগজটি বার করেছেন খুব আশা নিয়ে, যে দেখুন এটা এই কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে, 10 বছরের বংশী মুচির ছেলে। ব্যাস ব্যাস ব্যাস, আর পড়তে হবে না। আমি মশাই প্রেমের গান গাই, আপনি কি সব প্রেমের গান লিখেছেন আমার জন্য, তুই অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, হেন তেন এরকম। আপনি একটা মুচির ছেলে করতে গিয়ে লিখে নিয়েছেন, এ গান আমি জীবনে করবো না। এই গানটা ভালো লাগলো না আপনার? না না না, এটা একটা গানই নয়, এই কি মুচির ছেলে নিয়ে গান হয় নাকি? কাজের লোক রাখলাম তাকে, তো সো হোয়াট, মুচির ছেলে কাজের লোক রাখলে ঠিক আছে, এই নিয়ে কেন লিখলেন এরকম গান? আপনি ছেড়ে দিন, চলুন খাবেন চলুন। পুলকা তো মেজাজ খারাপ, কোন রকম একটু খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে বম্বেতে আর যা কাজ ছিল সেরে টেরে কলকাতায় ফিরে এসছেন। এসে আমার অফিসে আমাকে তো ছোট থেকে দেখেন, কি করছিস তুই? আমি একটু ধূমপান করছি, বলে এই বাঁদর ছেলে বন্ধ কর ওই সমস্ত, পাশে বসে শোন একটা গান লিখেছি, শোন তো কিরম লাগে, বলে আমার কাছে গানটা পড়লে দুর্দান্ত, কি চা খাবি না? চা, চলো খাবে, শুধু চা খাবে কেন, আর কি খাবে বলো, একটু মুড়ি খাবো, চলো চলো চলো। ইন দ্য মিন টাইম আমাদের ডিপার্টমেন্টে শ্রীকান্ত দা এসেছিলেন, ফুটবলার, খুব বিখ্যাত ফুটবলার, মোহনবাগানের নাকি ইস্ট বেঙ্গলের মনে নেই, আমাদের আগেকার। শ্রীকান্ত পুরো নামটা মনে নেই, খুব নাম করা ফুটবলার ছিলেন। তো শ্রীকান্ত দা বললেন যে আরে প্রভু বসুন, কফি খাবেন, কফি পাঠিয়ে দিয়েছেন, খেয়ে বলো তুই আমায় চা খাবি চ। আচ্ছা, আমি তো লেখাটা খুব ভালো লেগেছে, তো তুই দেখ, মান্নামুখে বললাম, আমি শুনলে যে আমি এই গান জীবনে করবো না। আমি বলে তো আমার এত মন খারাপ হয়ে গেল, আমি তোকে দিই, বড় গান তো তুই করিস। আমার খুব ভালো লেগেছে, মুখোড়াটা অন্তত, চলো দেখি কি করা যায়। বাড়ি গিয়েছি, সুর হয়ে গেছে পট করে। হওয়ার পর বম্বে থেকে মান্নাদে এসছেন, সে বছর বোধহয় ওনার বাইপাস হয়েছিল। আচ্ছা, আমেরিকায় ছিলেন, আমেরিকা থেকে ফিরলেন, আমেরিকা থেকে আমার চিঠি লিখলেন যে আমি খোকা, আমি এখন অনেক ভালো আছি, এবছর পুজোর গান তুমি একটু ভাবো, এটা অন্যরকম করবো, আমি একটা কোম্পানি করব, ওনার জামাই জ্ঞানের নামে আমি একটা কোম্পানি করব, করে সেই কোম্পানি থেকে আমার প্রথম গান বেরোবে, মানে ওর কোম্পানির প্রথম অ্যালবাম রিলিজ হচ্ছে, তুমি করো আমার জন্য। আচ্ছা, আমি মনে মনে আমি জবাব দিনই করেছি। তো বম্বে থেকে এসছেন কলকাতায়, আমাকে ফোন করেছেন, কি খোকা তুমি কি করছো বিকেল বেলায়? কিছু করছো, চলে এসো আড্ডা মারবো। চলে গেলাম, বিকেল বেলা বসেছি। কি ভেবেছো কিছু গান? হ্যাঁ করেছি, একটা দুটো গান করেছি আপনার জন্য। শোনাও তো, তুমি কি গান করেছো, কি পড়ো। পড়ো বলতেই আমার মনে পড়ছে যে ওয়ান্স রিজেক্টেড, সেই লেখা। 10 বছরের বংশী মুচির ছেলে, যা থামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। ছি ছি ছি, তুমি পড়াশোনা করেছো, তুমি একটা মাস্টার ডিগ্রি, তুমি মুচির ছেলে করেছো আমার জন্য। আমার ভাল লেগেছে গো শুরুটা, মুচির ছেলে শুরু করে ফেললে। করে ফেললাম, শুনুন আপনি একবার, শোনাও দেখি কি গান করেছো। হারমোনিয়ামটা নিয়ে শোনালাম,
বাহ, আরেকবার গাও দেখি। আরো 2-3 বার শুনলেন, শুনে টুনে বলেন একটু ভালো লাগছে বেশ শুনছি, আমি গাইবো এই গান। এখন গাইবেন তো পরে, আগে পুলক কাকাকে ফোন করে বলুন। তো ভাইপোকে ডেকে পাঠিয়ে, ফোন তো তখন মোবাইল নেই, কালো ফোন, সে এনে কানেকশন, পুলকবাবু আপনার এই লেখাটা খোকা দারুণ সুর করে ফেলেছে, আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটা গাইবো এবার। এই হচ্ছে বংশীর ইতিহাস। সে গান মারমার কাট কাট, মানে তখনকার দিনে 1 লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছিল। তাই তো। এইসব পুলক কাকার। তারপরে একটা অ্যালবাম করেছিলাম, চলেনি বিশেষ, বাবা মেয়ের গান, মান্না দে এবং মান্নাদের মেয়ে সুমিতা দে, দুজনকে নিয়ে 8খানা গান, খুব সুন্দর লেখা পুলক কাকার, এত যত্ন করে লিখতেন, এবং অদ্ভুত অদ্ভুত একটা, তখনকার দিনে বাঘ আর ভাল্লুক, মানে গৌরী মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়। তো এদের এরা 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 অনেক সাধারণ মানুষের থেকে অনেক উঁচু দরের মানুষ, বিভিন্ন ধরনের লেখা লিখতেন, ভালো লাগে। মানে বাবার গান তো প্রচুর পুলক কাকার লেখা, এমন এমন নানা দৃষ্টান্ত, সেগুলো 1 বৈশাখে দেখা হলো দুজনায়, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছি কি জানি কি হয়। মাস দিয়ে পুরো একটা মেয়ের মনের কথা বুঝিয়ে দিলেন একদম। আসলে কাব্যধর্মিতার সঙ্গে ভীষণ স্মার্ট লিরিক, কাব্যিক ছিলেন। পুলকার লেখার মজাটা ছিল কাব্য ধর্মী, আপনি যেটা বলে ধরেছেন একদম ঠিক, এবং ওজনটা খুব বেশি ছিল, খুব ওজনদার লেখা, মানে সে ভেসে থাকা এক এক রকম লেখা থাকে না, চটকদারি, সেরকম নয়, খুব 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 ওজনের লেখা, ভাবতে হবে মানুষকে। দাদা, এই যে আপনি গানটির উল্লেখ করলেন, আমার সঙ্গে আমার সহ উপস্থাপিকা রয়েছেন এমিলিয়া। এমিলিয়া শোনা যাচ্ছে না, দাঁড়ান বলুন। হ্যাঁ বলুন। এই যে গানটির কথা আপনি বললেন, আমার সঙ্গে আমার সহ উপস্থাপিকা এমিলিয়া রয়েছে, ওর একটা ছোট্ট বিষয় একটু আপনার কাছে বলার আছে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই 1 বৈশাখে দেখা হলো দুজনায়, এই গানটা গৌরীপ্রসন্ন মজুমদারের সূর্য ডোবার পালা লেখার পরে একরকম প্রত্যুত্তরে লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। না, কোথায় সূর্য ডোবার পালা, কোথায় এই সূর্য ডোবার পালার সময় আপনার জন্ম হয়নি, আর 1 বৈশাখে যখন আপনি তখন বড় হয়ে গেছেন। আচ্ছা, বিলম্বিত লয়ের গান, সে পরে অনেক পরে। আর সূর্য ডোবার পালা আপনি আপনি জন্মানি না, ইন্দ্রাণী ছবিতে, ইন্দ্রাণী ছবিতে আপনি জন্মেছিলেন, জন্মানি, চিন্তা করে দেখুন, বা জন্মে থাকলে এবারে এইটুকুনি কোলে কোলে ঘুরে বেড়াতেন, তো তার সঙ্গে প্রত্যুত্তরের কোনো ব্যাপার নেই। আচ্ছা, সাংঘাতিক লেখা। বই জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছি কি জানি কি হয়, সাংঘাতিক লেখা। বলুন। আমরা আসলে না, এই গানগুলো আজকে এই আপনার কাছ থেকে তো যেটা আমরা শুনলাম, বা এটা সত্যি আপনি আমাকে এর আগে ফোনে বলেছিলেন যে আমি বলতে শুরু করলে তো সন্ধ্যে 6টা বেজে যাবে, পুলক কাকার সম্বন্ধে এত কিছু বলার থাকে। হ্যাঁ, আমরা গানগুলো শুনি, আপনার সঙ্গে আরো যে গান, খেলা ফুটবল খেলা, সেই গানও আমরা শুনবো। আর খেলা ফুটবল খেলা ওনার লেখা নয়, খেলা ফুটবল খেলা ওনার লেখা নয়, সত্য বন্দ্যোপাধ্যায় লেখা। তাও ঠিক। হ্যাঁ, আমরা লেখা হচ্ছে একটা দারুণ অ্যালবাম, এটা বলে শেষ করি। সাংঘাতিক লেখা, সাংঘাতিক, মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটা সেরা অ্যালবাম আমি বলবো, মূল্যায়ন হয়নি। আমি তো করেছিলাম, খুব ভালো কাজ করেছিলাম মনে করি আমি, আর মান্না দে সাংঘাতিক গেয়েছিলেন। সেই অ্যালবামটার নাম আমি দেখেছি। আচ্ছা, HMV থেকে বেরিয়েছিল, আমি দেখেছি। একটা মানুষ, মান্না দে বয়সী, 70-এর কাছে, 70-75 বছর বয়সের একটা মানুষ, বা 65 থেকে 70-এর বয়সের মানুষ, সে ছোট থেকে কি কি দেখেছে, আচ্ছা, কলকাতাকে কিভাবে দেখেছে, সেই প্রত্যেকটা ধরে ধরে লেখা পুলক কাকার। এবং শেষ করেছেন, আমি দেখেছি, সন্তান ফেলে রেখে চলে গেছে কালের মা, আদালত দিয়ে গেছে আইনের হুকুমনামা,
সন্তান কার কাছে থাকবে। আমি দেখেছি আধুনিক কোন ঘরে মা বাবার কোনো ছবি নেই, শুধু দামি দামি পানীয়র পাশে কিছু নামি বই এক শোকেসে। অদ্ভুত লেখা, অদ্ভুত লেখা, অদ্ভুত লেখা। যাই হোক, ভালো করে চালান পুলকাকার গান একটু। নিশ্চয়ই। সারা জীবনের গান আমাদের সবকটাই প্রিয় এই অ্যালবামের। আপনার প্রিয় গান সারা জীবনের গান, সেইটা দিয়ে আপনার এই ইন্টারভিউ পর্বটা আমরা সাম আপ করবো। আপনি আপনার একটা প্রিয় গান বলুন সারা জীবনের গান থেকে। আমার শুধু নয়, আমার শুধু নয়, আপামর বাঙালি যে যেখানে আছে, প্রথম গান শেষ গান সবাই জানি, মামা গো মা আমায় চিনতে কেন পারছো না। কিন্তু যে গান যারা গান বোঝে, জানি, যারা উপলব্ধি করতে পারে, বলতে গিয়ে চোখে জল আছে আজকে, সে গান হলো মাঝরাতে ঘুম ভেঙে যায়। মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, কত কিছু বাকি রয়ে গেল। দাদা, আমাদের প্রণাম নেবেন, আপনি খুব ভালো থাকবেন। আপনাকে আমাদের অনেক শ্রদ্ধা, প্রণাম। আবার কখনো কথা হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়। মানুষের জীবনে আদর্শ করণীয় যা, ফলাফল না ভেবেই আজীবন করে গেছি তা। মানুষের জীবনের আদর্শ করণীয় যা, ফলাফল না ভেবেই আজীবন করে গেছি তা। কি পেলাম কি দিলাম সেই হিসাবটা তবু কেন হইলো বেলো। কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম, কেঁদে হাসলাম। কালের তরঙ্গে আমি ভাসলাম, আমি কাঁদলাম, কেঁদে হাসলাম। যা পেয়েছি সবটুকু দিয়ে গেছি এখানে, কোন ভুল ফুল হবে, কোন ফুল কাঁটা হবে কে জানে। তবু সুখ ভরে বুক আমি দেখলাম, ভোর হলো, সন্ধ্যা এলো। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়।
বাংলা সফরে আজ অমূল্য আধুনিক। অমূল্য আধুনিক। আমরা এমিলিয়া যেটুকু সময় আমরা শ্রদ্ধেয় শ্রী সুপর্ণকান্তি ঘোষের কথা শুনলাম, মানে মনে হচ্ছিল না একটা অন্য দিগন্ত, একটা অন্য জগতের কথা যেন শুনছি। কারণ এই সৃষ্টিশীলতা, এবং শুধু সৃষ্টিশীলতা বলবো না, এই সৃষ্টিশীল মানুষদের মধ্যেকার এই একটা অনন্য অপূর্ব সম্বন্ধ, তার কথা আমরা শুনছিলাম। এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যে লিরিক, সেই লিরিকের কথা উনি বলছিলেন। এত বৈচিত্র্য, এত এত যে জিনিস নিয়ে কেউ ভাবতে পারেন না। মান্না দে রিজেক্ট করে ফেলে দিয়েছিলেন, যেটা আবার একটা গান হয়েছে। সেই মান্না দেই কয়েক মাস বাদে তিনি বললেন এটা অসাধারণ, আমি তো গাইবো এটা। এরকম আসলে আজকের পরিসরটা বোধহয় নিতান্তই কম, তবুও আমরা বারবার ফিরে যাব তার সৃষ্টির কাছে। মেঘলা ভাঙা রোদ উঠেছে গানটার কথা বলছিলেন সুবর্ণবাবু, আমরা সেই গানটা একটু শুনি। লাগছে